আপনি কোথাও না কোথাও যে ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তি স্বাধীনতার এটার বিরুদ্ধাচরণ করছেন। কলেজের ক্লাস না করে অন্য কোথাও যাব, এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। দুপা বাড়িয়ে আছে বর্তমান সমাজকে কেন্দ্র করে, তো সেটাকে রোধ করবে কি? মাধ্যমিক দিয়েছে কিন্তু দেখেছি বলতে পারেন, তাহলে তুই করিসটা কি? তোর কিসে আনন্দ? নমস্কার। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আজকে আমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। সেই আলোচনায় আমরা অতিথি হিসাবে পেয়ে গেছি উলুবেড়িয়া কলেজের অধ্যাপক ডক্টর হেমন্ত ত্রিপাঠী। ইনি সংস্কৃত বিভাগের এইচওডি উলুবেড়িয়া কলেজে অধ্যয়নরত। আজকের টপিকটা হতে পারে একটু কন্ট্রোভার্সিয়াল, হতে পারে একটু অন্য ধরনের, কিন্তু পুরো জিনিসটাই আমাদের বর্তমান সমাজকে কেন্দ্র করে। আজকের এই যুগে, এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজের কিরকম অবস্থা, বলা বাহুল্য দুরবস্থা। আজকে একটি ছেলে না পারে পিতামাতাকে সম্মান করতে, না পারে শিক্ষার সঠিক মর্যাদা দিতে, আর না পারে সঠিক ব্যবহার করতে। অর্থাৎ কোথায় কোন ব্যবহার করতে হয়, কোথায় কোন কথা বলতে হয়, তারা কিছুই জানে না, কোনো কিছুই জ্ঞান নেই। মাধ্যমিক দিয়েছে কিন্তু এবিসিডি বলতে পারে না, উচ্চ মাধ্যমিকও দিয়েছে কিন্তু সাবজেক্টের নাম জানে না। কলেজে পড়ছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, 10-এর 12 ঘরের নামটা জানে না। এইরকম একটা যুগের মধ্যে আমরা বসবাস করছি। এমন একটা যুগ যেখানে শিক্ষা প্রচুর, সবাই ডিগ্রিধারী, পিএইচডি পর্যন্ত ম্যাক্সিমাম লোকের কাছে ডিগ্রি আছে এখন, কিন্তু দুর্ভাগ্যবশত শিক্ষা কোথাও নেই। কোথায় এই শিক্ষা? কোথায় গেলে পাবো সঠিক সংস্কার? কিভাবেই বা তা সম্ভব? তো আজকের এই টপিকের নাম হচ্ছে বর্তমান সমাজে এই যে দুরবস্থা, অর্থাৎ যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার সমাধান কি হতে পারে, এটি আমার প্রথম প্রশ্ন স্যারের কাছে। নমস্কার। একটা যুগোপযোগী একটা বিষয় আমাকে এখানে আহ্বান করবার জন্য আমি ত্রিগুণানন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এর সাথে আরো একটা কথা বলি, এত বিষয় থাকা সত্ত্বেও এই রকম একটা বিষয়কে আধার করে বর্তমান যুব সমাজের প্রতি তার যে আহ্বান, আমি একটা কথা বলি যে যুব সমাজের এখন অধঃপতনের কারণ কি? বিভিন্ন কারণ। প্রথম কারণ হচ্ছে যুব সমাজ এখন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আত্মকেন্দ্রিক কি না, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি কলেজে গিয়ে কলেজের ক্লাস না করে অন্য কোথাও যাব, সেই ডিসিশনটা সে নিজে নিজে নিয়ে ফেলছে। কিন্তু তার প্রথমে কারণ কি ছিল? প্রথমে তার বাবাকে জানানো, বাবা যদি না থাকে মাকে জানানো, মা যদি না থাকে তার দাদা বা দিদিকে জানানো, তারপর সে নিজে একটা ডিসিশন নেওয়া। অতএব আপনি পয়েন্ট করছেন অনুশাসনহীনতাকে। অনুশাসনহীনতা মানে, আমি তোমাকে আরো যদি একটু সহজ করে বলি, এবারে ও যে নিজে ডিসিশনটা নিয়ে ফেললো, এতে তার কি সমস্যা হলো? যদি ওখানে গিয়ে যদি কোনো সেফটি অ্যান্ড সিকিউরিটির সমস্যা হয়, বাবা মা কিন্তু জানেই না। বাবা মা জানে কি, যে মেয়ে আমার বা ছেলে আমার কলেজে গেছে পড়াশোনা করতে, কিন্তু সে যে সিনেমা দেখতে গেছে বা অন্য কোথাও গিয়ে করছে, এইটা সে হচ্ছে আসলে তাদের মধ্যে আছে কি না, আত্মকেন্দ্রিক। মনু একটা কথা বলেছেন, যেহেতু আমি সংস্কৃতের লোক, একটা সংস্কৃতের কথা বলি, যে বেদস্মৃতি সদাচার যস্য চ প্রিয়মাত্মন, বেদস্মৃতি সদাচার যস্য চ প্রিয়মাত্মন এতৎ চতুর্বিধম প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণ। ধর্ম মানে কর্তব্য। এখানে কর্তব্য কি? মনু বলে গেছেন যে বেদের, তারপর স্মৃতি, তারপর সদাচার, তারপর আত্মতুষ্টি, স্টেপ টু স্টেপ যাবে। আমরা যদি একদম বাস্তবে চলে আসি, প্রথম বাড়িতে
দাদু হচ্ছেন বেদ, বাবা হচ্ছেন স্মৃতি, মা হচ্ছেন সদাচার, ছাত্র বা যে যুবক সে হচ্ছে আত্মতুষ্টি। কিন্তু সেই পরিবারের যে ক্রম, সেই ক্রমটাকে সে মানছে না, নিজে নিজে ডিসিশন নিয়ে ফেলছে। যদি সেই ডিসিশনটা সে পরিবারের সবার সাথে আলোচনা করে একটা ডিসিশন নেয়, তাহলে তার সেই কাজটা সাকসেস হবে। কিন্তু সে কি করছে না, এই আত্মকেন্দ্রী, আত্মতুষ্টি, আমার যেটা চাই। শুধু যুব সমাজকে আমি কেন দোষ দেব? এখন 2025-এ দাঁড়িয়ে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তার জন্যই যত সমস্যা। আচ্ছা, এই আত্মকেন্দ্রিকতা কি কোথাও না কোথাও ব্যক্তির স্বাধীনতার উপরে নির্ভর করছে না? অবশ্যই ব্যক্তি স্বাধীনতার উপর কিভাবে নির্ভর করছে, আমি আর একটা উদাহরণ দিই। যদি আমার একটা যুবকের বা কোনো ব্যক্তির, একটা যুবকই ধরি, যেহেতু যুবকটা নিয়ে বিষয়, তার কালকে এইচএস পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা, তাকে অন্য একটা কোনো কাজের প্রলোভন বা অন্য কিছু একটা বিষয় দেওয়া হলো, সে তখন কি করবে? এই যে ক্রম, সে প্রথমে কি করবে? যে এই পরীক্ষাটা আমি দেব, প্রথম কি আমাকে সিলেবাসটা জানতে হবে, তারপর তার বইটা জানতে হবে, তারপর নোট, তারপর তার নিজের কোনো মতামত বা ব্যক্তি মানে ও কি করছে? না জানছে সিলেবাস, না জানছে তোমার বই, টেক্সট বই পড়ছে, না পড়ছে স্যারেদের ক্লাস শুনছে, সে কি করছে? নিজের মন যা চাইছে সেভাবে পরীক্ষার খাতায় ফলাচ্ছে। তাতে কি হচ্ছে? তার পার্সেন্টেজও আসছে না এবং তার ভবিষ্যৎটাও অন্ধকারের দিকে যাচ্ছে। কোথাও না কোথাও যে ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তি স্বাধীনতার এটার বিরুদ্ধাচরণ করছেন বা এর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। দেখুন, ব্যক্তি স্বাধীনতাটাকে বিরুদ্ধে, ব্যক্তি স্বাধীনতা সবসময় যে থাকতেই হবে এটা কোনো কথা নেই। ব্যক্তি স্বাধীনতা অবশ্যই থাকবে, সেটা তোমার একটা বিশেষ কারণে বা বিশেষ ক্ষেত্রে হবে প্রযোজ্য। কিন্তু আমি সবসময় ব্যক্তি কেন্দ্রিকটা লাগাবো, এটা কিন্তু করলে সমস্যা হবে। তাহলে মানুষ অধঃপতনে যাবে। যদি মানুষ ক্রম না ভুলে যায়, ক্রম যদি ভুলে যায়, তাহলে সে অধঃপতনে যাবে। তাহলে কি এটা স্বাধীনতা না? এটাকে আপনি কি নাম দেবেন? এই যে আজকে যুব সমাজ বা ছেলেমেয়েরা এই যে নিজের ইচ্ছে মতন কাজ করে যাচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপে কারোর কোনো সহযোগিতা নিচ্ছে না, কারোর কোনো অনুমতি নিচ্ছে না, কাউকে মানছে না, কিন্তু এইটারই নাম তারা দিয়েছে এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। যেহেতু আমাদের ভারতবর্ষ এখন স্বাধীন, তাই প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে, সে নিজে নিজে ভাববে, নিজে চিন্তা করবে, নিজের কাজ নিজে করবে স্বতন্ত্র হয়ে। তাহলে কোথাও না কোথাও তারা তো মনে হতেই পারে যুব সমাজে যে এই ধরনের কথাবার্তাগুলো আমাদের স্বতন্ত্রতায় বাধা সৃষ্টি করছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা গীতার শ্লোক বলি। আপনি যে দিকটা গেছেন, আমি পুরো গীতার শ্লোক বলি। গীতায় কর্মযোগে একটা শ্লোক আছে, ইন্দ্রিয়ানি পরাণিয়াহু ইন্দ্রিয়েভ্যো পরম। আমি পুরো শ্লোকটা বলছি না। আমাদের যে স্থূল শরীরকে নিয়ন্ত্রণ করে কে? ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। আবার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কে? না মন। মনকে নিয়ন্ত্রণ করে কে? বুদ্ধি। বুদ্ধি কার অধীন? আত্মা। এবারে আমি আবার একটু উল্টো দিক দিয়ে ঘুরিয়ে আসি, তাহলে আত্মা নিয়ন্ত্রণ করে কাকে? বুদ্ধিকে। বুদ্ধি নিয়ন্ত্রণ করে কাকে? মনকে। মন নিয়ন্ত্রণ করে কে? ইন্দ্রিয়কে। আর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে স্থূল শরীরকে। এবারে আপনি যেটা বলছেন যে ব্যক্তি স্বাধীনতা, যে আমার কি করা উচিত, সেই কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বিচার করবে কে? সেটা বিচার করবে বুদ্ধি। আমার কালকে পরীক্ষা আছে, আমি পড়বো না সিনেমা দেখবো, মন তো সবসময় চাইবে আনন্দ করতে, আর ইন্দ্রিয় তো সবসময় মানে দুপা বাড়িয়ে আছে যে আমি সুখ ভোগ করবো। তো সেটাকে রোধ করবে কে? সেটাকে রোধ করবে বুদ্ধি। বুদ্ধি কিরকম হবে না? বুদ্ধি যদি সৎ হয়। আমি যদি বুদ্ধিকে আয়নার সামনে প্রশ্ন করি যে আমার কালকে পরীক্ষা আছে, আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব, না আমি ফুটবল খেলতে যাব, না আমি সিনেমা দেখতে যাব, কালকে যেহেতু পরীক্ষা, তখন বুদ্ধি বলবে যে না, তোমার এই কাজগুলো তুমি দুদিন পরেও করতে পারো, কিন্তু তোমার এই পরীক্ষার সময়টা চলে গেলে হবে না। আমি আরো একটা ছোট্ট উদাহরণ দিই। যুব সমাজ দেখবেন একটু কলেজে বা স্কুলে গেলে একটা সিগারেট খাওয়ার প্রবণতা আছে।
দেখা যায়। তো এই ধরো সিগারেটটা খেলো, বন্ধু একটা বললো চলো একটা সিগারেট খাই, সে বুদ্ধিকে প্রশ্ন করলো না। তার তো একটা আপনি যেটা বললেন যে একটা ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে, সে চলে গেল। এবারে ওই যুবক যদি মনের মধ্যে প্রশ্ন করতো যে আমি সিগারেট খেলে আমার ভালো দিক কি এবং খারাপ দিক কি, সে যদি একটা খাতায় লিখে যে আমার ভালো দিক কি, না বন্ধুর সাথে কিছু টাইম পাস হবে। এটা তো খাতায় লেখার কিছু নেই, সিগারেটের প্যাকেটেই বড় বড় করে লেখা থাকে। আমি বলছি না, আমি অন্যদিকে একটু যাচ্ছি, যে যদি সে খাতায় লেখে বা আয়নার সামনে দাঁড়িয়ে বলে যে আমার সিগারেট খেলে কি কি গুণ উপকার, না সিগারেট খেলে আমার বন্ধুর সাথে 10 মিনিট টাইম কাটানো যাবে, একটু মাথাটা ঝিমঝিম করবে, আমার বন্ধুর সাথে একটু স্ট্যাটাস মেনটেন হবে, এই 3-4টে দিক। এবারে খারাপ দিক কি, না একদম যেটা আপনি বললেন যে সিগারেটকে স্পষ্ট লেখা থাকে যে খেলেই ক্যান্সার হবে, লাঞ্চটা আমার সমস্যায় পড়বে, আমার আয়ু কম হবে, আমার অর্থক্ষয়, কারণ বন্ধু তো সব দিন সিগারেট খাওয়ায় না, আমার অর্থক্ষয় হবে, আমার একটা স্ট্যাটাস দূরে কেউ বাবা টাবা দেখলে আমাকে লুকোতে হবে, এবং বাড়িতে গিয়ে আধ ঘন্টা আমি কারোর সাথে কথা বলতে পারবো না, মুখ থেকে গন্ধ বেরোবে। যখন সেই ছাত্র যখন এই ভালো দিক আর মন্দ দিক খাতায় লিখবে, তখন সে কিন্তু জীবনে সিগারেট খাবে, তখন আর ব্যক্তি স্বাধীনতার পরিবর্তন হয়ে যাবে। আপনি যেটা বললেন যে ব্যক্তি স্বাধীনতা আছে, তাই কোনটা স্বাধীনতা আর কোনটা ব্যক্তি স্বাধীনতা, মানে এই যে বললাম বুদ্ধি, ওই বুদ্ধিকে যদি সে প্রশ্ন করে তখন দেখবেন তার মন পরিবর্তন হয়ে যাচ্ছে। না হলে শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বললেন, যে অর্জুন যখন তার সামনে দেখলেন যে আমার যাকে যাকে আমি নিধন করব সবাই আমার আত্মীয়, হট করে অর্জুনের মন পরিবর্তন হলো কেন, না তিনি তার বুদ্ধিকে প্রশ্ন করলেন এবং বুদ্ধি তাকে মনকে উত্তর দিল যে না, কোন কাজটা কখন করা শ্রেয়। কিন্তু এখন ছাত্র সমাজ, আমি আপনাকে একটু আটকাচ্ছি, ছাত্র সমাজ যদি একবার বুদ্ধিকে প্রশ্ন করে আয়নার সামনে দাঁড় করি বা একটা সাদা খাতায় লেখে যে আমি যে কাজটা করছি তার ভালো দিক এটা, খারাপ দিক এটা, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি ছাত্র সমাজ কখনো খারাপ কাজ করবে না। যদি তাই হয়, বুদ্ধিকে প্রশ্ন করলে যদি এত বড় সমস্যার থেকে আমরা বাঁচতে পারি, তো সেটা আটকাচ্ছে কে? আটকাচ্ছে তার কারণ এই যে আমি একটু আগে বললাম, বুদ্ধিকে নিয়ন্ত্রণ করছে কে? আত্মা। আত্মাটা কোত্থেকে আসে? পরমাত্মার অধীন। তো সেই আত্মাটা যদি শুদ্ধ হয় তাহলে বুদ্ধি শুদ্ধ হবে। আপনার পরিবার, আপনার পরিজন, যেটা আমি প্রথম শ্লোকে বলেছিলাম, যেটা ক্রমানুসারে তার পরিবার, তার পরিবেশ, সেটা যদি শুদ্ধ হয়, সেটা যদি শুদ্ধ হয় বা তার পূর্বজন্মের যদি কর্মফল থাকে, আত্মা যদি শুদ্ধ থাকে, তাহলে সে বুদ্ধিকে সৎ পথে নিয়ে যাবে। যদি এখন প্রশ্ন এখানে আত্মায় চলে যায়, তো আমরা তো জানি না কোন আত্মার শুদ্ধ বা কোন আত্মা অশুদ্ধ, জানার কথা বলে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে এই ছেলেটির শুদ্ধ আত্মা আবার এই অশুদ্ধ আত্মা, একে বোঝালে পথে ফিরবে, একে বোঝালে পথে ফিরবে না? ফেরাতে হবে না। আপনি যখন দেখবেন বাজার থেকে যখন একটা কোনো ভালো ব্র্যান্ডের জিনিস নিয়ে আসেন, সেটা আপনাকে মানে নির্দ্বিধায় আপনি ব্যবহার করেন, যেটা এটা ভালো চলবে, এটা বিশ্বাস জন্মে যায়। ঠিক তেমনি যাদের ভবিষ্যতের কিছু পূর্ণফল থাকে, তাদের আত্মার সাথে অলরেডি লেগে থাকে। আর আপনি আত্মা পরমাত্মার কথাটা ভুলে যান, আপনি শুধু বুদ্ধিকে প্রশ্ন করুন। বর্তমান যুব সমাজ প্রশ্ন করতে ভুলে গেছে, অর্থাৎ মনকে যে প্রশ্ন করা বা বুদ্ধিকে যে প্রশ্ন করা যে আমি এই কাজটা করছি তার ভালো দিক কি আর খারাপ দিক কি, সেই প্রশ্ন করা ভুলে গেছে। আসলে আমি তো দীর্ঘ উলুবেড়িয়া কলেজে 16 বছর আছি, তার আগেও কলেজে পড়িয়েছিলাম। ধীরে ধীরে ছাত্র সমাজের প্রশ্ন করা শিক্ষকদের প্রতি ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি তাই হয়, প্রশ্ন করা কমে যাচ্ছে মানে উত্তরের আকাঙ্ক্ষাও কমে যাচ্ছে। প্রশ্ন উত্তরের থেকে ব্যক্তি দিন দিন যত দূরে যাবে, তত শিক্ষা থেকেও সে দূরে যাবে। অবশ্যই। তাহলে শিক্ষা থেকে সমাজ দূরে যাচ্ছে কেন? আমাদের স্কুলে এত শিক্ষক রয়েছে, এফিশিয়েন্ট এডুকেটেড শিক্ষক রয়েছে, কলেজে এত বড় বড় শিক্ষক রয়েছে, তাহলে তারা কি তাদের কর্তব্য পালন করছে না? শুনুন, এটা নিয়ে আবার এটা বললে এটা একটা আবার অন্যদিকে চলে যাবে। সেটা হচ্ছে শিক্ষকেরা কর্তব্য করছেন কি করছেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই উলুবেড়িয়া চত্বরেই একটা স্কুল আছে, সেই স্কুলের যে ফার্স্ট বয়, তার বাড়িতে আমি একবার গেছিলাম। তাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো ফার্স্ট হও, কালকে তোমার পরীক্ষা, তুমি কি কি পড়েছো একবার এসো, সে কি করলো না 5টা খাতা নিয়ে এলো, একটা বাংলার খাতা, একটা ইতিহাসের খাতা,
সেই খাতায় দেখছি 5টা পেজে লেখা আছে। আমি যখন তাকে বই থেকে জিজ্ঞেস করছি, কিছু বলতে পারছে না। সে আমাকে ওই খাতার দিকে ইশারা করছে। তার মা বলছে, মাস্টার আপনি খাতা থেকে জিজ্ঞেস করুন। মানে স্কুলগুলো কি করছে না, ওই 10টা বা 15টা খাতায় লিখিয়ে দিচ্ছে, ছাত্র ওইগুলো থেকে পড়ছে, সে কিন্তু বই বা টেক্সট পড়ছে না। তো নোটস কেন্দ্রিক পুরো ব্যাপারটা, নোটস কেন্দ্রিক পুরো হয়ে যাচ্ছে। শুধু নোটস কেন্দ্রিক না, সে নোটের মধ্যেও আবার টিচাররা যেগুলো প্রশ্ন করবেন সেগুলো এবং কিছু দিয়ে তাদেরকে তৈরি করে দিচ্ছেন, সেইগুলো পড়ে। তাহলে ভাবুন আপনি, সেই 80 জন যদি সেই স্কুলে থাকে, সেই 80 জন আবার ওই 5টার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তাহলে ছাত্রের কোয়ালিটি কোন দিকে যাচ্ছে? আর আরো একটা কারণ কি, প্রত্যেক সরকারি শিক্ষকেরা যারা স্কুলে বা কলেজে আছেন, তার ছেলেদেরকে তারা সরকারি স্কুলে পড়াচ্ছেন বা নিজের স্কুলে পড়াচ্ছেন না। খুব 1% বা 2%। তারা চাইছেন কি বেটার জায়গায় পড়ায়। সব থেকে বেটার জায়গায় পড়িও তো সেই আসল ব্যাপার যে শিক্ষার ব্যাপারটা, সেটা তো আসছে না। আসবে কি করে? শিক্ষার তো মূল যে এখন আপনি বলতে গেলে বলবেন যে সেই সংস্কৃতিতে যাচ্ছে। এছাড়া আপনি যেহেতু মাস্টারমশাই সংস্কৃতে, তাই আপনি সংস্কৃতি কি টানছেন? তো আমি না টানলেও নয়, আপনি যে শিক্ষা বলছেন, ভারতবর্ষের যতগুলো শিক্ষা আছে, যতগুলো দিক আছে, আপনি সায়েন্স বলুন, আর্টস বলুন, কমার্স বলুন, রাজনীতি বলুন, ভূগোল বলুন, আর্কিটেকচার বলুন, সব মূলে কিন্তু সংস্কৃত, আমাদের যেটা ভারতীয় পরম্পরা, সেটা সংস্কৃত আছে। কিরকম একটা ব্যাখ্যা করুন? কিরকম একটা ব্যাখ্যা করি, আপনি জানেন আমরা এখন গণিত নিয়ে খুব চর্চা করি। তো গণিতের স্রষ্টাকে, শূন্য আবিষ্কার করেছিলেন কে? আমরা মানে শুনতে পাই যে আর্যভট্ট, এরকম শূন্য আর্যভট্ট আবিষ্কার করেছেন। আচ্ছা, আপনি তো রাজনীতির যারা রাজনীতি ভালো চর্চা করেন, তারা রাজনীতির মূল বই বা মূল টেক্সট কোথায়? চাণক্য নীতি, নাহলে কৌটিল্য অর্থশাস্ত্র। আচ্ছা, যারা ল নিয়ে পড়াশোনা করে, ল এর মূল টেক্সট কোনটা? হ্যাঁ, সংস্কৃত একটা গ্রন্থের নাম শোনা যায়, ন্যায়শাস্ত্র বলে একটি। ন্যায়শাস্ত্র, এবং সেটা হচ্ছে তোমার জুরিসপ্রুডেন্স, এবং মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এবং মডার্ন হিন্দু ল। আপনি জানবেন না, শুনে অবাক হবেন, এই 3টে বইতে যা আছে, ল এর 40% সিলেবাস কমপ্লিট করছে। এরপরে আসি, আপনি যে বলছেন যে এখন যে মানুষের মন বিভ্রান্ত হচ্ছে, গীতার উপর বা দর্শনের উপর মানুষের মন কিন্তু কন্ট্রোল করা যায়। এবং যত আপনি সাইকোলজির বই দেখবেন, সব গীতার এবং দর্শনের উপর তৈরি, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। আপনি যদি আর্কিটেকচারে যান, তাহলে দেখবেন ওই আমাদের যেটা বাস্তুশাস্ত্র আছে। আপনি যদি ভালো ফিল্ম বা নাচের ক্ষেত্রে যান, তাহলে দেখবেন ভারতের নাট্যশাস্ত্র, সঙ্গীত শাস্ত্র। তাই কয়েকদিন আগে আমি একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে বলছে এআইটাকে সংস্কৃতের সাথে রিলেটেড। এখন যে বর্তমান যে এআইটা আছে, আমি বলবো যে হ্যাঁ, এআইটাও আছে। পাণিনি তার ব্যাকরণে, পাণিনিয়ম গ্রন্থে যেভাবে সূত্রগুলোকে তৈরি করে দিয়ে গেছে, সেটা কিন্তু এআইয়ের কম নয়। কারণ এখন বর্তমান সুপার কম্পিউটার, আপনারা জানেন নাসা পর্যন্ত স্বীকার করেছে সুপার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, সেটা নিচ্ছে। তাই সব ক্ষেত্রেই সংস্কৃত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের যে আগে গুরু পরম্পরা শিক্ষা ছিল বা যে জ্ঞান পরম্পরা ছিল, সেটা ধীরে ধীরে মানুষ হারিয়ে যাচ্ছে। কেন হারাচ্ছে না? মানুষ ভাবছে কি যে সংস্কৃত মানে একটা ওই ব্রাহ্মণ্যবাদ, একটা ওই ব্রাহ্মণেরাই পড়বে, এখানে পুজো পাঠ আছে, ওদের ধারণা এটা। কিন্তু আমাদের প্রাচীন যুগে বা প্রাচীনকালে যা ব্যক্তি ছিল, আসলে ভাবুন, আমাদের ধরো 100 বছর আগে আমরা 5 জন ছিলাম। সেই 5 জনের মধ্যে একজন সায়েন্সের লোক ছিল, একজন আর্টসের লোক ছিল, একজন কমার্সের লোক ছিল, একজন ম্যাথমেটিক্স ছিল, একজন লয়ের লোক ছিল। তো প্রত্যেকের চিন্তা ভাবনাগুলো, যেহেতু তখন ল্যাঙ্গুয়েজটা ছিল সংস্কৃত, তাই সংস্কৃত ল্যাঙ্গুয়েজ সেই গ্রন্থগুলো রচিত। এটা সংস্কৃতের কোনো কৃতিত্ব নয়, ভালো করে বলতে পারছি। তখনকার দিনে মানুষের প্রত্যেকের চিন্তা ভাবনাগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজ ছিল আর্য ভাষা, তাই তারা এই ল্যাঙ্গুয়েজে লিখেছে। তাই সংস্কৃতের একটা অমৃত ভাণ্ড, কিন্তু মানুষ ওটা থেকে দূরে চলে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনি বলুন তো, মঙ্গলের মাটি লাল কি নীল, এটা আপনাকে কে শিখিয়েছে?
বর্তমান বিজ্ঞান। বর্তমান বিজ্ঞানের কোন শাস্ত্র? ভূগোল। ভূগোল। ভূগোল এসে গিয়েছে, কি শিখেছে? নাসা গিয়ে ছবি টবি তুলে দেখালো। আচ্ছা, আপনার বাড়িতে পঞ্জিকা আছে? আছে। পঞ্জিকার পেছনে দেখবেন তো নবগ্রহ স্তোত্র বলে একটা আছে, হ্যাঁ জানেন তো? সেখানে দেখবেন নবগ্রহ যখন স্তুতি করা হচ্ছে, দেখুন সেখানে লেখা আছে লোহিতাঙ্গেন নামাম্যহম। কে বলেছেন? ব্যাসদেব বলে গেছেন। আচ্ছা, ব্যাসদেব আগে না নাসা আগে? অবশ্যই ব্যাসদেব আগে। তাহলে ব্যাসদেব কি করে জানলেন যে মঙ্গলের মাটি লাল? এটা আমি এখন অনেকে বলবে যে না আপনি ভুলভাল বলছেন। তো তখন ভাবুন, দেখুন তখন ব্যাসদেব বলে গেছেন লোহিতাঙ্গেন নামাম্যহম। কি করে বললেন? আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিই আপনাকে। আপনি রামায়ণ মোটামুটি জানেন? শুনেছি। আচ্ছা, রামায়ণের প্রথম শ্লোকটা কি? রামায়ণের প্রথম শ্লোক হচ্ছে মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সামা। এই শ্লোকটা কে বলেছিলেন? না, বাল্মীকি একজন ব্যাধের উপর রাগ করে বলেছিলেন। আচ্ছা, যে হে দুষ্ট ব্যাধ, তুমি ওই ক্রঞ্চ এবং ক্রঞ্চি দুজন প্রেমালাপ করছিল, সেখানে তিনি পুরুষ পক্ষীটাকে মেরেছিলেন ব্যাধ। আর স্ত্রী পক্ষীটা ক্রঞ্চি, সে কিন্তু খুব ক্রন্দন করেছিল। সেই ক্রন্দন দেখে বাল্মীকির ভেতর থেকে রামায়ণের শ্লোক লেখা কথা আসে। তো হঠাৎ আপনি বলছেন স্যার এই কথাটা আপনি কেন বলছেন? না, বর্তমান দিনে আপনি জানেন যে সলমান খান সে অ্যারেস্ট হয়েছিল কেন বলুন তো? হরিণ সম্পর্কিত কোনো একটা কেস। আচ্ছা, হরিণ কি মারলেই হতো? না, মৃগসার হরিণ, যে হরিণটাকে মেরেছিল এটা লুপ্ত প্রায়। ভারতবর্ষে সেই হরিণটা লুপ্ত প্রায়, যেটা রাজস্থানের দিকে থাকে, সেই হরিণটা ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। বিরল প্রজাতির প্রাণী। তো বিরল প্রজাতির প্রাণীকে মারলে সলমান খানের কি হয়েছিল? জেল হয়েছিল। তো জেল মানে কি? আমি সংসারের সমস্ত সুখ থেকে বঞ্চিত হলাম। জেলে তো খাবার দাবারও পাওয়া যায়, ঘুমানো যায়, খবর কাগজ পড়া যায়, সবকিছু করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কি পাওয়া যায় না? সংসার সুখ পাওয়া যায় না, বাবা মা স্ত্রী সন্তান এদেরকে পাওয়া যায় না। ঠিক তেমনি আপনি ভেবে দেখুন, বাল্মীকির রামায়ণের যুগেও ক্রঞ্চ বা বিরল পাখিকে মারলে তাকে অভিশাপ দিয়েছিলেন কি? যে তুমি হে ধূর্ত, তুমি এই ক্রঞ্চটাকে মারলে তুমিও সংসার সুখ থেকে বঞ্চিত হবে। তাই রামায়ণ যুগেও সংসার সুখ থেকে বঞ্চিত হবে, আর এখন মডার্নে কি এসছে? তুমি জেল হবে। এই সংসার সুখ আর জেল কিন্তু সম পর্যায়ে। কি ব্যাপার? শুধু নামের পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমি আরো একটা কথা বলি। আমাদের বর্তমানে ইন্ডিয়াতে বা ভারতবর্ষের সব থেকে অথেন্টিক বই সেটা কে লিখেছেন? পি.ভি. কান, হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র। আচ্ছা, ভারতবর্ষের ইতিহাস লিখেছেন কে? পি.ভি. কান। কেন আমাদের ভারতবর্ষে কেউ ছিলেন না? হঠাৎ পি.ভি. কান এসে লিখতে গেলেন কেন? হ্যাঁ, এরকম তো বহু রয়েছে। তার কারণটা কি? না, আমাদের এখান থেকে জিনিস নিয়ে গিয়ে ইংলিশে তৈরি করে কয়েকটা শব্দ যোগ করে তিনি সেটাকে নিয়ে এলেন, নিয়ে এসে তৈরি করে দেখালেন কি না এটা হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র। আর আমরা সবসময় ব্যান্ড পছন্দ করি, দেখবেন ঘরের পাশে খাবার খাই না, এটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট থেকে আমরা খাবার খাই। তো ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, কালচার, এটা যে প্রসঙ্গে আমরা অন্যদিকে চলে গেলাম, এর কারণ হচ্ছে এটাই। আমাদের ভারতবর্ষ বারে বারে লুণ্ঠিত হয়েছে। আপনি বলছেন যে সংস্কৃত থেকে সরে গিয়ে আজকে এই অবস্থা। মানুষ কালচার ভুলে গেছে। একটা কার কি ধর্ম? আপনি জানেন যে প্রত্যেক ব্যক্তির একটা নির্দিষ্ট ধর্ম আছে। ছাত্রের ধর্ম কি? না, অধ্যয়নং তপ, যে অধ্যয়নের মধ্যে তপস্যাটাই ওর ধর্ম। ছাত্র তপস্যা মানে ওই অগ্নিকুণ্ড করে ঘি দিয়ে ওটা তপস্যা করবে না, সে খালি পড়াশোনার মাধ্যমে যে তপস্যা সেটাতেই তার ধর্ম। আর টিচারের ধর্ম কি? শিক্ষকের ধর্ম পড়ানো, পঠন এবং পাঠন, নিজে পড়বে এবং পড়াবে। তো প্রত্যেক ব্যক্তির এক একটা ধর্ম বা কর্তব্য আছে। ধর্ম মানেই তো কর্তব্য, সেটা কর্তব্য আছে। কিন্তু বর্তমান সমাজে এই ধর্ম বা কর্তব্য এটা মানুষ ভুলে গেছে। আপনি শুনলে অবাক হবেন, আমি ক্লাসে প্রথম দিন ছাত্রছাত্রীকে বলি বাবা মা হচ্ছে সব থেকে বড় শিক্ষক, তাই বাবা মাকে প্রণাম করবে। তাদের আশীর্বাদ যদি মাথার মধ্যে থাকে তাহলে জীবনে তুমি কখনো দুঃখ কষ্টে পড়বে না। একটা ছাত্র তার মাকে প্রণাম করতে গেছে, তার মা তাকে বলেছে তোর কি মাথা খারাপ হলো না তোর কোনো অন্য কোনো ধান্দা আছে?
তার মা ভাবছে কি যে পুজোতে সে জামা কিনতে চাইছে বা অন্য কোনো কিছু কিনতে চাইছে বা ফোন কিনতে চাইছে, তার মায়ের মেন্টালিটি হচ্ছে না এটা। আমি এটা শোনার পর 2 মিনিট চুপ হয়ে গেলাম। তাহলে আমরা কোন সমাজে বাস করছি? ছাত্রদের শুধু দোষ দিলাম, পুরো সমাজটাকে পরিবর্তন করতে হবে। ছাত্র তো শিশু, তারা কি বোঝে? আমরা যেভাবে তাদের চালাবো তারা সেভাবে চলবে। আমি ক্লাসে আরো একটা কথা বলি, ছাত্রদের মাথাটা হচ্ছে কাদার ডালা। আমরা কারিগর, আমরা চাইলে সেটাকে আপেল বানাতে পারি, সেটাকে কলা বানাতে পারি, সেটাকে গণেশের রূপ দিতে পারি, সেটাকে একটা ঘরের রূপ দিতে পারি। যেভাবে আমরা রূপ দেব ছাত্র সমাজ সেইভাবে যাবে। কিন্তু ছাত্র সমাজকে সেই যে ডালাটা যে তাকে তৈরি করবে, প্রথম তৈরি করবে কি? বাবা মা। তাই বাবা মাকে একটু বেশি করে অ্যাক্টিভ হতে হবে। শুধু ওই নৈতিক শিক্ষা না দিয়ে বা পুঁথিগত শিক্ষা খালি দিলে বা আমি একটা কম্পিটিশনের দিকে ধাবিত হলে সে কিন্তু হবে। বাবা মা তো সঠিক শিক্ষা বা সংস্কার বাচ্চাকে তখনই দেবে না যখন বাবা মা নিজে সেই শিক্ষাটা পেয়েছে বা নিজে সেই কালচারের মধ্যে দিয়ে গেছে, তখন দিতে পারবে। আসলে দেখুন, এটা বলতে গেলে আবার অন্যদিকে আসবে। আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গে এই কালচারটাই মানে এই আত্মকেন্দ্রিক, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, এটা ধীরে 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 কমে যাচ্ছে। মানে আপনি সম্পূর্ণ রাজ্যের কথা বলছেন? হ্যাঁ, রাজ্যের কথা কেন বলছি না, আমাদের এখানে যে ওই সংস্কারটা ছিল, সেই সংস্কারটা মানুষ ধীরে 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 ভেঙে যাচ্ছে। আচ্ছা, কোথাও আমি একটা শ্লোক শুনেছিলাম, হতে পারে এটা কন্ট্রোভার্সি দিকে চলে যেতে পারে, যে এটা চাণক্যের একটি শ্লোক যে আমি পড়েছিলাম একটি বইতে, যে লেখা আছে যথা রাজা তথা প্রজা। তো আপনি কি এদিকে কোনো এটার উপরে কিছু যদি ব্যাখ্যা করেন? না, রাজার এই যে আমি একটু আগে বললাম, রাজার কর্তব্য কি? রাজার কর্তব্য হচ্ছে সর্বদা প্রজা পালন। প্রজার পালনটা করলেই রাজা তার সঠিক কর্তব্য করবে। প্রজাকে কিভাবে পালন করবে? না, পুত্রের ন্যায়। একটা পিতা যেমন তার সন্তানকে লালন পালন করে, রাজা সেইভাবে পুত্রকে লালন পালন সেভাবে করবে। কিন্তু সেইভাবে পুত্রের ন্যায় পালন করছেন কিনা মানুষের, দেখুন, আমি শুধু চাকরি বাকরি বা কর্মসংস্থান বলছি না। মানুষের মৌলিক এটা কি? আনন্দে থাকা, শান্তিতে থাকা। সেইটা যদি মানুষ উপলব্ধি করতে পারে যে আমি কিসে আনন্দ পাবো। বর্তমান দিনে আমি ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করি, আচ্ছা তুই যে পড়াশোনা করছিস তুই কি করিস? তুই ফোন দেখিস না? আমি ফোনও দেখি না। টিভি দেখিস না? টিভিও দেখি না। খেলাধুলা করিস না? খেলাধুলা করিস না। তাহলে তুই করিসটা কি? তোর কিসে আনন্দ? না, সে সেটাই জানে না যে আমি কিসে আনন্দ পাবো, সেটাই সে ভুলে গেছে। আর বর্তমান যুব সমাজে ফোনটা তো সত্যি সত্যি একটা অবশ্যই আছে, একটা চলে এসেছে। একটা ছোট্ট একটা উদাহরণ দিই যুব সমাজ কিভাবে আপনার বিষয়টা নিয়ে। একটা ছাত্র আমার কাছে এসে বলছে, স্যার আমি কালকে কলেজ আসবো। বললাম কেন? বলছে আমাকে এমআরআই করতে হবে। বললাম কেন? বলছে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমি বললাম প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, এমআরআই তো কোনো রোগ আছে, কিছু আছে? বলছে না। তখন আমি ওর ফোনটা দেখলাম। দেখবেন ফোনের সেটিংসে গেলে এটা দেখা যায় যে কতক্ষণ ডেটা ইউজ করে। তো ডেটা যখন ইউজ করলাম তখন তার 11 থেকে 12 ঘন্টা সে ডেটা ব্যবহার করছে। আমি বললাম তুমি 12 ঘন্টা যদি ফোন দেখো, পড়ো কতক্ষণ, ঘুমাও কতক্ষণ, খাওয়া দাওয়া কতক্ষণ করো? তুমি একটা কাজ করো, তুমি এমআরআই করবে, তুমি আগে 7 দিন 1 ঘন্টার নিচে ফোন দেখো, তারপর আমাকে বলো বা তারপর ডাক্তারকে থাকো। 7 দিন তো দূরের কথা, 3 দিন পরে এসে বলছে স্যার আমার শরীর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ফোন তো একটা গেজেটস, কিন্তু সেটাকে এখনকার যুব সমাজ এটাকে নেগেটিভ ভাবেই ব্যবহার করে, খুবই নেগেটিভ ভাবে ব্যবহার করে। এটা তো সঠিক কথা, কিন্তু এখন যুগ যেদিকে চলে গেছে আমরা ফোন ছাড়া এক পা চলতে পারবো। দুনিয়া হাতের মুঠোয় এসে গেছে সম্পূর্ণভাবে। এবার এটাকে তো বাদ দিয়ে চলা যাবে না। হ্যাঁ, এবার এটা নিজের উপর ডিপেন্ড করে আমি কতটা ইউজ করব, কতক্ষণ ইউজ করব, কিভাবে করবো বা কোন দিকে তাকে ব্যবহার করবো, সেসব দিকে এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড। কিন্তু আপনি যেটা বললেন যে আজকে আমাদের যে প্রধান উদ্দেশ্য বা যে টপিকটা আজকে ছিল, যে আজকে যুব সমাজের এরকম দুরবস্থা কেন, এরকম অধঃপতন কেন, আপনার উত্তরে আমি এটাই পেলাম যে সংস্কৃত থেকে দূরে সরে গিয়ে আজকে এই অবস্থা। তো যদি এরা পুনরায় সংস্কৃতমুখী হয়ে যায়,
পুনরায় যদি এই শাস্ত্রটাকে গ্রহণ করে আবার যদি এদিকে ফিরে আসে, তাহলে কি অবস্থা থেকে মুক্তি পেতে পারি আমরা? অবশ্যই পারি। এবার সেই জিনিসটাকে এবার ওই বিষয়টা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? কারণ সংস্কৃতই একমাত্র বলে পিতৃদেব ভব মাতৃদেব ভব বসুধৈব কুটুম্বকম সহনা ভবতু সহনো ভুনক্তু। পুরো সমাজের সাথে লেগে আছে সংস্কৃত। সমাজের প্রত্যেকটা কোণে কোণে সংস্কৃতের বার্তা আছে। আপনি যদি সংস্কৃতের যে কোনো শাস্ত্রের থেকে যে কোনো একটা শ্লোক নেন, তাতেই ওর মুক্তি হবে যুব সমাজের। কিন্তু যুব সমাজ ওখান থেকে দূরে চলে যাচ্ছে। অনেকে তো আবার বলে যে সংস্কৃত পড়ে কি হবে, আমি কি পুজো পাঠ করব? কিন্তু আমি বলছি সংস্কৃত পড়ে প্রচুর দিক আছে। এর আমরা ফেরাবো কি করে? যদি সংস্কৃত ফিরে আসলে সবটা ফিরে আসে, তাহলে এখনকার সমাজকে আমরা সংস্কৃত মুখী করবো কিভাবে? তার উপায় কি? সে তো সরকারের একটা ভূমিকা দরকার, 7-8 আবার চালু করা, গুরুকুলগুলোকে বাড়ানো, তারপরে বিভিন্ন সংস্থা, যেরকম আপনি জানেন সংস্কৃত ভারতী আছে, যারা সংস্কৃত নিয়ে যুগোপযোগী কাজ করছে, স্কুল কলেজে 10 দিনের শিবির করাচ্ছে। তারপরে গ্লোবাল সংস্কৃত ফাউন্ডেশন আছে, আপনাদের ত্রিগুণানন্দ ফাউন্ডেশন আছে, আপনারাও কাজ করছেন বিভিন্ন রকমের আয়ুর্বেদ, জ্যোতিষ, পুরাণ। আচ্ছা আপনি বলুন তো, মানুষের সায়েন্স এমন বেরিয়েছে যে 10 দিন পরে ওর কি হবে বা ওর কোন দিকে যাবে সায়েন্স বলতে পারবে? কোনো এমন কিছু বেরিয়েছে? সে শুধু ব্লাড টেস্ট করতে পারলো আপনার রোগ টোগ কি আছে, কিন্তু আপনি কোন দিকে যাবেন, কি করবেন, সেটা কি আপনার সায়েন্স বলতে পারবে? অবশ্যই না। সেটা জানতে গেলে এখন জ্যোতিষশাস্ত্র বেস্ট অপশন। জ্যোতিষশাস্ত্র বলতে পারে। আচ্ছা আপনার ঘরে কোন দিকে কোনটা থাকলে আপনার ঘরে বিভিন্ন রকমের বাধা সমস্যা সৃষ্টি হবে, এর সমাধান কে করে দিতে পারবে? কোন সায়েন্স করতে পারবে? সায়েন্স পারবে না বলাটা হয়তো একটু ভুল হবে। না, আবার ভুল বলছি, সায়েন্স পারবে, কিন্তু সায়েন্স কার উপর নির্ভর করে পারবে? বাস্তুশাস্ত্রের উপর নির্ভর করতে হয়। আমি ওটাই বলছি, বাস্তুশাস্ত্রটা সায়েন্স। আমি একটু আগে প্রথমে আপনাকে কি বললাম, যে ভারতবর্ষের যত চিন্তা ভাবনা প্রাচীনকালে, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সব চিন্তা ভাবনাগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত যেহেতু ছিল, সংস্কৃতে লেখা, ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, কিন্তু চিন্তা ভাবনাগুলো সায়েন্স, আর্টস, কমার্স। অতএব আজকে আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম, সমস্যা যদি হয় অধঃপতন বা পথভ্রষ্ট, উপায় একটাই, পুনরায় সংস্কৃতকে ফিরিয়ে আনা, তাকে অধ্যয়ন করা, গুরুকুলকে ফিরিয়ে আনা, একদমই তাই। তো যদি আমরা সংঘবদ্ধ হয়ে এই কাজটা করতে পারি, অর্থাৎ গুরুকুলের জন্য কাজ করতে পারি, সংস্কৃতের জন্য কাজ করতে পারি, তাহলে আমাদের মধ্যে কিছু ফিরুক না ফিরুক, সংস্কারটা ফিরবে, প্রকৃত শিক্ষাটা ফিরবে। আর যেটা এখন, এবং আরো একটা কথা বলি, যদি সংস্কারটা ফিরে আসে, কোনো বাবাকে বা কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। একদমই তাই, একদমই। এটা সব থেকে বড় পয়েন্ট একটা, যে আজকে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধাশ্রম সংখ্যা কেন, এখন ছেলে একটু প্রতিষ্ঠিত, এই যে যারা, যেসব বাবা মারা চাইছেন যে আমি আমার ছেলেকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, বিদেশে পাঠাবো, আপনি কলকাতা থেকে খবর নিন, এক একটা সব ফ্ল্যাটে বা ঘরে বাবা মা 7 দিন 8 দিন মরে পড়ে আছেন, ছেলে 10 দিন পরে খবর পাচ্ছে, 15 দিন পরে বাবা মাকে সৎকার করছে। আমি খুব মহাভারত দেখতাম, একটা ছোট্ট কথা মনে পড়ছে, কৃষ্ণের একটা কথা আছে। কৃষ্ণ ওখানে বলছে, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য পিতামাতার সবটাই দান করে দেন, নিজের সম্পূর্ণ জীবনকে উৎসর্গ করে দেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের চরিত্র গঠনের জন্য এতটুকু ব্যয় করেন, এতটুকু শ্রম করে না, এতটুকু চেষ্টা করেন। তাই যদি আমরা উত্তম ভবিষ্যতের পিছনে না ছুটে উত্তম চরিত্রের পিছনে ছুটি, তাহলে ভবিষ্যতের চিন্তা করতে হবে না, সে তার ভবিষ্যৎ নিজেই করে নেবে। কিন্তু উত্তম ভবিষ্যৎ গড়ার পিছনে ছুটতে গেলে ওখানে বরং সমস্যা আছে, যে ছেলে আদৌ প্রতিষ্ঠিত হবে কিনা এই বিষয়ে একটা সন্দেহ থেকেই যায়। একদম সত্যি কথা। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলোচনা করে, এবং আপনারা আপনাদের উত্তর আশা করছি পেয়ে গেছেন। যদি না পান, আচ্ছা আমি আপনার দর্শকদেরকে একটা কথা বলি, সবাই বর্তমান, আজকে একটা স্টুডেন্টের সাথে কথা হলো, সংস্কৃত নিতে সবাই একটা ভীতি বা ভয়। ঠিক। তার কারণ কি? কেউ বলে দেবনাগরী হরফে লিখতে হবে, কেউ বলে অমুক করতে হবে, কেউ বলে তমুক করতে হবে।
আচ্ছা, আপনি বাজার থেকে বেগুন কিনলেন, বেগুনটা পোকা, সেই উত্তরটা দেবে কে? চাষি একমাত্র দিতে পারবে, যে চাষটা করেছে। তো অনেকে চায়ের দোকানে, সাইবার ক্যাফে, তারা বলে দেন সংস্কৃতের সিলেবাস, সংস্কৃত এই, সংস্কৃত সেই, তারা সবাইকে, বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তারা যখন আমার কাছে আসছে, আমি যখন বলছি স্যার এই বিষয়, আলম তোরা তো উত্তর নিয়েছিস কার কাছ থেকে? সাইবার ক্যাফে, চায়ের দোকান, পাশের বাড়ি কাকু, ওদের কাছ থেকে তুই সংস্কৃতের মাহাত্ম্য বুঝেছিস, তাহলে তুই কি করে হবে? মানে আমি যেটা আপনাকে বললাম যে বেগুনে পোকা কেন, স্যার চাষি তো বলতে পারে পোকা কেন, যে কিনেছে বা যে রান্না করছে সেই কিন্তু বলতে পারেন যে বেগুনে কেন পোকা। তাই আপনাদেরকে আমি আশ্বস্ত করি, আপনারা সংস্কৃত নিন, সংস্কৃতমুখী হন, তা না হলে সমাজ যেরকম অধঃপতনে যাবে। আর কর্মযোগ, যে সংস্কৃত পড়ে আমি কি করবেন, আপনি আর্টস এবং সায়েন্সের যে যে বিষয়গুলো আছে সেগুলো পড়ে আপনি আর্টস এবং সায়েন্সের যেদিকে যেদিকে যেতে পারেন, সংস্কৃত তাই যেতে পারেন। আপনি ডাক্তার, আপনি স্কুলে বলুন, কলেজে বলুন, যে কোনো জব বলুন, যে কোনো কোম্পানি বলুন, সংস্কৃত পড়ে করতে পারবেন। এবারে প্লাস পয়েন্ট কি না, প্লাস পয়েন্ট আপনি শুনলে অবাক হবেন। আমাকে কালকেই একজন ফোন করেছিলেন যে স্যার আপনি দু একটা স্টুডেন্টকে দিন, জার্মানে আমাদের সংস্কৃতের গ্লোবাল সংস্কৃত খুলছে, সেখানে আমাদের স্টুডেন্টদেরকে পড়াতে হবে। তো বিদেশেও সংস্কৃত চর্চা হচ্ছে। আমিও দেখেছি যে বিদেশিরা, আমি একটু বলে দিই যে বিভিন্ন, মানে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ এবং বিশ্বে সংস্কৃত পড়াতে পারবে। দুই হচ্ছে, আপনি জানেন সংস্কৃত যোগার কি রিলেটেড, সে কিন্তু যোগার টিচার হতে পারবে বা যোগার ট্রেনার হতে পারবে। আপনি আরো জানেন না, যার সংস্কৃতে মাস্টার ডিগ্রি আছে, সে যদি নাচের বা গানের উপর পিএইচডি করতে চায় তাহলে তার উপকার হয়। বাহ। আমাদের কলেজে একটা ইন্টার্নশিপ করালাম আয়ুর্বেদের উপরে, সেখানে এইচএস পাস করার পর যার সংস্কৃত থাকবে, সে পঞ্চকর্মের উপরে জেবি রায় আয়ুর্বেদের একটা কোর্স হয়, সেই কোর্সে সে অংশগ্রহণ করে সে ফার্মাসিস্ট হতে পারবে, যেটা এলোপ্যাথিতে আছে। তারপরে আবার কি করতে পারবে সে না, তারপর এই যে একটু আগে বললাম লয়ের সাথে সিলেবাস, আমাদের উলবেড়িয়া কলেজে 5 জন স্টুডেন্ট এখন বর্তমান ল প্র্যাকটিস করছে, ল করে, লয়ের সিলেবাসটা সেম। সে ফিল্ম তৈরি করতে পারবে, কারণ নাট্যশাস্ত্র সংস্কৃতে আছে, সে নাট্যবিদ হতে পারবে। অনেক দিক আছে। একটি প্রশ্ন আমার মাথায় আসছে যে আমাদের উত্তর যেটা দাঁড়ালো সংস্কৃতমুখী হতে হবে, তার জন্য গুরুকুল ব্যবস্থা শুরু করা, আরো যত রকম ব্যবস্থা নেওয়া যায় এই মুখী করার জন্য সেগুলো নেওয়া, কিন্তু ইমিডিয়েট এখনই তো এত ব্যবস্থা করা সম্ভব নয় এই মুহূর্তে। এই মুহূর্তে তাদের জন্য কি উপদেশ, তারা এই মুহূর্তে কি করতে পারে, যে কোনো ফিল্ডে যারা আছে, যেভাবে আছে এই মুহূর্তে তারা কি করতে পারে? এই মুহূর্তে যেটা আমি প্রথমেই আপনাকে বললাম, যে গীতার যে শ্লোকটা বললাম, আপনারা বুদ্ধিকে প্রশ্ন করতে শিখুন। এবার তারা বুদ্ধিকে যে প্রশ্ন করবে, এটা একটা প্রসেস, একটা ক্রিয়া, এটা তো শিখতে হয়। হ্যাঁ, সেটাই বয়সে শিখবে কোথা থেকে? ওই আপনাদের মতো ফাউন্ডেশনে আসবে, সেটা তো একটা লম্বা প্রসেস। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন মানুষ সমাধান চায় ইনস্ট্যান্ট, বাড়িতে বসে কোন রকম পরিশ্রম না করে, কোনো দিকে না গিয়ে, আমি আছি যেরকম এখন খাবার এখন রান্না করতে হয় না, তার জন্য ইনস্ট্যান্ট কি করতে পারবে, বিভিন্ন জায়গায় 10 দিনের একটা শিবির হচ্ছে, সেই শিবিরে অংশগ্রহণ করুক, 10 দিনের শিবিরে গেলে তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বা সংস্কৃত শিক্ষাটা আসবে। তারপর তারা ধীরে ধীরে আমাদের যে ভারতবর্ষের যে প্রাচীন শাস্ত্র, বেদ, রামায়ণ, তোমার গীতা, এগুলো একটু পড়া শিখুক। আরো একটা কথা শুনলে আশ্চর্য হবেন, আমি যখন পিএইচডি করছিলাম, আমার স্যারের কাছে আমি বসে আছি, টাটা ক্যান্সার হসপিটালের যিনি ডিরেক্টর, তিনি স্যারের কাছে এসেছেন, এসে বলছেন, আমার স্যারের নাম ব্রজ, বলছেন ব্রজ তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছে আমি ভেবেছিলাম যে সায়েন্সে হয়তো অনেক কিছু আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে দেখছি সায়েন্স স্টপ, তারপর আর কিছু নেই, অন্ধকার দেখছি। তখন মনে হচ্ছে যে না, আমি সংস্কৃতি ফিরে আছি, আমাদের প্রাচীন পরম্পরার সংস্কৃতির কিছু জ্ঞান যেগুলো এখনো রিসার্চ হয়নি, সেগুলো ফিরে আসে। আমি যে প্রথম থেকে একটা কথা বলে, সংস্কৃত মানে শুধু এখনকার নয়, প্রাচীন যুগ থেকে আছে। তো আমি এখন সংস্কৃত পড়তে চাই। স্যার বললেন যে আপনার বয়সটা এখন প্রায় 60+, আপনাকে এখন আমি সংস্কৃত কি করে পড়াবো?
আপনি আমাদের ছাত্রদের সাথে কথোপকথন করে সংস্কৃত একটু বা অক্ষরগুলো শিখে আপনি একটু 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 করে এগান। বাহ, তাই এগুলো তো কোনো মহান মানুষই করতে পারেন। এই বয়সে এসে তার ইচ্ছে হয়েছে সেই নতুন করে কিছু শিখবে, নতুন করে কিছু শুরু করবে। আচ্ছা, দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমি আপনাকে আটকালাম। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? মানুষ ইচ্ছে করে সংস্কৃতকে স্তব্ধ করে রেখেছে। তার কারণ ওরা ভালো করে জানে যে সমস্ত জ্ঞানের ভান্ডার কিন্তু সংস্কৃত। একজন যদি কেউ সংস্কৃত জেনে যায়, সে কিন্তু সব জেনে যাবে, সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি এটাকে বলতে পারি, যদি কেউ সংস্কৃত ভালো করে জানে বা এই চর্চা করে, তার তো সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের মুখ্যমন্ত্রী যখন 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন, প্রথম ক্যাবিনেট বৈঠকে কি ডিসিশন নিয়েছেন জানেন? প্রথম ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলেন যে উত্তরবঙ্গে শান্তি ফেরাবেন, দুমুঠো খাবারের ব্যবস্থা করবেন, আর জঙ্গলমহলে শান্তি ফেরাবেন। কিন্তু আপনি হিসেব করে দেখবেন যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে তার সিট সংখ্যা বাকি জেলার থেকে কম ছিল। কারণ তিনি যেখান থেকে সব থেকে বেশি কম পেলেন, সেখানে আগে দিলেন কেন? না, এটা আমাদের ভারবীর কিরাতার্জুনীয়মে একটা কথা আছে যে তোমার বিরোধ করবে তাকে তুমি আগে শান্ত করবে। এটা হচ্ছে রাজনীতির সব থেকে মূল সত্য। যে তোমার পাশে আছে সে তোমাকে পেছনে ছুরি মারবে, যে তোমার বিপক্ষে আছে তুমি তাকে আগে শান্ত করো। তো এটা এই রাজনীতি কত বড় একটা তত্ত্ব। একদম, কিছু কূটনৈতিক ব্যাপার এখানে আছে অবশ্যই, কত একটা তত্ত্ব। আপনি একটি কথা বললেন যে মানুষ এখন চায় না সংস্কৃত পড়ুক বা সংস্কৃতমুখী হোক, কারণ এর মধ্যে সবকিছু আছে, যদি এটা ফিরে আসে অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনি সেই মানুষ বলতে ঠিক কাদেরকে মেন কথা চাইছেন? সেই মানুষ বলতে প্রত্যেক ক্যাটাগরিতে যেসব লোকেরা আছেন, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন, আমাদের সায়েন্স বলুন, আর্টস বলুন, কমার্স বলুন, প্রত্যেকে। কারণ প্রত্যেকের বেসিক জিনিসটা, আমি একটা কথা আগে বললাম আপনাকে, বেসিক জিনিস কিন্তু সংস্কৃতেই আছে। আপনি যত বড় রাজনীতির লোক হোক না কেন, যত বড় IAS IPS হোক না কেন, আপনি যে বইগুলো পড়ছেন, তাহলে বলতে যে বইগুলো পড়ছেন, সেই বইগুলোর বেসিক জিনিস কিন্তু সংস্কৃত। আপনি যত বড় লয়ার হোক না কেন, আপনাকে জুরিসপ্রুডেন্স পড়তে হয়। তার মানে আপনি বলছেন যে সব সেক্টরে মানুষরা সংস্কৃত থেকে নিচ্ছে, কিন্তু সংস্কৃতকে দেখাচ্ছে না। মানে আমি ছোট্ট করে উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনার ছেলে প্রতিষ্ঠিত হয়ে যখন আপনাকে অস্বীকার করবে, আপনি সেই দুঃখের কথা রাখতে পারবেন? সংস্কৃতের অবস্থা হয়েছে সেরকম। সংস্কৃত থেকেই সবাই ফুলে ফেপে বড় হয়েছে, আর সংস্কৃতকেই অবহেলা করছে। আপনি বলুন তো, সংস্কৃত কাকে দেয়নি? কাকে? সবাইকে দিয়েছে। আরো দুঃখের কথা, কিছু কিছু বই পাওয়া যায় বাজারে, ধরো ঋগ্বেদ থেকে কোটেশন হয়েছে। আপনি বলুন তো, এই যে আপনি বলেন না 33 কোটি দেবদেবী, 33 কোটি কিন্তু নয়, 33 প্রকার দেবদেবী। এই যে কোটেশন, 33 কোটি মানে 33 কোটি নয়, 33 কোটি মানে প্রকার। যারা যারা অনুবাদ করেছেন, তারা অনুবাদটা ঠিকঠাক করেননি। তো বেসিক জিনিস না রেখে তারা গুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম তো হতেই পারে। এখন যেরকম আমাদের প্রিন্টিং মিস্টেক হয় বিভিন্ন, না, এটা ইচ্ছাকৃত ভাবে, এটা কিছু কিছু জিনিস ইচ্ছাকৃত ভাবে দেওয়া হয় না। উনি ধরেন বাংলা ডিপার্টমেন্টের লোক, আমার জানা আছে, তিনি একটা মহাভারতের উপর একটা কিছু প্রবন্ধ লিখছেন। তিনি তোমার বেদ, উপনিষদ, মূল রামায়ণ থেকে কিন্তু সোর্স নিচ্ছেন না। তিনি কার থেকে সোর্স নিচ্ছেন? তিনি বাংলা সাহিত্যের কোনো বই থেকে সোর্স নিচ্ছেন। আরে বাবা, তিনি যে কথাটা লিখেছেন, তিনি কি সঠিক নিয়েছেন কি বেঠিক নিয়েছেন সেটা তো তিনি দেখছেন না। মানে আমার কথার বক্তব্যটা বুঝতে পেরেছেন যে প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স। উনি নিজে বেদ পড়েননি, কিন্তু বেদের উপর 2-4টা কথা বলে ফেলছেন। নিজে আয়ুর্বেদ পড়েনি, কিন্তু নিজে 2-1টা আয়ুর্বেদের উপর কথা বলে ফেলছেন। তার জন্য সংস্কৃত খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু হয়তো খুঁজে দেখলে সংস্কৃত শিক্ষা নেই। অতএব এটা দাঁড়ালো যে আমাদেরকে সঠিক অবস্থায় ফিরতে গেলে বা পুনরায় নিজেদেরকে উদ্ধার করে সঠিক ব্যবস্থায় আনতে গেলে আমাদেরকে সংস্কৃতি হতে হবে, এবং সেটা যেভাবেই হোক না কেন, সেটা হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন,
বা যে কোনো মাধ্যমে, যে কোনো সংস্থার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষা আমাদেরকে ভবিষ্যতে মানুষ তৈরি করতে পারে, প্রকৃত মানুষ তৈরি করতে পারে। কারণ বর্তমান পুঁথিগত বিদ্যাগুলো শিক্ষা আমরা কেবলমাত্র প্রফেশনাল হচ্ছে। আচ্ছা, আপনি এই যে একটু মানুষ হতে এই ভালোবাসা নয়, মানুষ কেন হবে? কারণ টাকা পয়সা ধন সম্পত্তি সবার আছে। আপনি এটা দেখুন না, একটা অটো চালায়, আমি কাউকে ছোট করছি না, কিন্তু একদম খুব সামান্য কাজ করেন, সব কাজই ভালো, তার কাছে টাকা আছে, তার কাছে সব আছে। আবার একজন বড় সায়েন্টিস্ট, তার কাছে সব আছে, কিন্তু তার মধ্যে কি আনন্দ আছে, সুখ আছে? সেই আনন্দ এবং সুখের জন্য মানুষ কিন্তু চারিদিন ছুটে বেড়াচ্ছে। তাই প্রকৃত মানুষ হতে গেলে, আর প্রকৃত মানুষ হলে কি হবে, যেটা আমি আপনাকে একটু আগে বললাম, সে কিন্তু ভাববে যে বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্ব আমার আত্মীয়। আর সমগ্র বিশ্ব যদি আত্মীয় হয়ে যায়, তাহলে ওই ইয়ে ঘটবে না, ওই যে আমার বোনটা অভয়া বোনের মতো আর ইয়ে হতে হবে না। কারণ যে ঘটনাটা ঘটাবে সে ভাববে যে এও আমার বোনের মতো বা মেয়ের মতো, আর যে করছে সে না, আমার বাবার মতো। এই বসুধৈব কুটুম্বকম, এই চিন্তা ভাবনা তখন মানুষের মধ্যে আসে। আর তখন এই মুহূর্তে আমরা কিন্তু বসুধৈব কুটুম্বকম এই চিন্তা ভাবনার মধ্যে নেই, কারণ আমরা সংস্কৃত বিমুখ হয়ে গেছি। আর উত্তম যে ধারণা, উত্তম যে চেতনা এবং বুদ্ধি বা ভাবনা চিন্তা করার দিকটি ক্ষমতা, সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, হারিয়ে গেছি। তার কারণে উচ্চমানের মানসিকতা থেকে আমরা এখন বঞ্চিত। আমাদের মানসিকতা ধীরে ধীরে নিচের দিকে নামছে। আর সেটাকে ঊর্ধ্বগামী করার জন্য, আরো উপরে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের সংস্কৃতমুখী হতে হবে। আর সংস্কৃতমুখী করার জন্য আমাদের অভিভাবক তো রয়েছেন, এরকম বহু জায়গায় আমরা অভিভাবক অনেকেই আছেন যারা সত্যি সত্যি সমাজকে ভালোবাসেন, সমাজকে সংস্কার করতে চান। একদমই তাই। সমাজকে সংস্কার কোনো একজন ব্যক্তি করতে পারে না, আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে, একসঙ্গে হাতে হাত থেকে কাজ করতে হবে, তারপরেই আমরা সমাজকে সংস্কার করতে পারবো। তো আজকের সভা আমরা এখানেই শেষ করব। আর একটু দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের, মাঝখানে হয়তো বোরিংনেসও আসতে পারে শুনতে, কিন্তু আমার অনুরোধ একটাই, পুরোটা কিন্তু শুনবেন, অনেক কিছু পাবেন, অনেক এমন তথ্য পাবেন যেগুলো সচরাচর পাওয়া যায় না। আর যে সমস্যার মধ্যে দিয়ে আমি আছি, স্যার আছেন, বা আমরা পুরো সমাজের লোকজন আছি, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তার কিছু সমাধান আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে তো পেয়েই যাব, তার উত্তর পেয়ে যাব। অতএব নমস্কার, আজকে এই পর্যন্তই রাখছি। আর যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলাই আছে। আর যদি স্যারকে আবার আমরা আনতে পারি, তো আনতে তো পারবো আপনাদের কমেন্টের জন্যই, আপনাদের জন্য, তো সেটা করতে